আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আপনি কি কখনো ভেবেছেন নিজের হাতে বানানো সুন্দর সালোয়ার বা বাচ্চাদের ফ্রক, বাচ্চাদের সালোয়ার, হাতের কাজের কামিজ বা থ্রি পিস দিয়ে একটি ছোট ব্যবসা শুরু করা যায়? অনেকেই ভাবে বড় দোকান, বেশি টাকা আর লোকবল ছাড়া ব্যবসা করা সম্ভব নয়। কিন্তু সত্যি কথা হলো, সামান্য মূলধন, দক্ষ হাত আর কিছু সঠিক পরিকল্পনা থাকলেই বাড়ি থেকে নিজের ব্যবসা করা সম্ভব। আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে ঘরে বসে সালোয়ার, ফ্রক ও অন্যান্য পোশাক বানিয়ে ক্রেতাদের মন জয় করবেন এবং ধীরে ধীরে একটি লাভজনক ব্যবসায় রূপ দেবেন। প্রথমেই আপনার দরকার একটি পরিষ্কার পরিকল্পনা। কি কি জিনিস বানাবেন ঠিক করুন, শুধু সালোয়ার নাকি ফ্রক কিংবা হাতের কাজের থ্রি পিসও। এরপর দরকার মাপঝোপের সঠিক ধারণা এবং ডিজাইনের আইডিয়া। আপনাকে প্রথমেই টেলারিং কাজটা জানতে হবে। যদি না জানা থাকে তাহলে অভিজ্ঞ কারো কাছ থেকে শিখতে হবে। আপনারা যদি হাতের কাজের বিজনেস করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার টেইলারিং জানতে হবে, কারণ হাতের কাজেও কিন্তু দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের পোশাক, তারপর বড়দের পোশাক, সেখানে কিন্তু টেইলারিংয়ের কিছু ব্যাপার থাকে। এগুলো কিন্তু আপনাকে মেশিন দিয়ে করতে হবে। আর আপনার ঘরে অবশ্যই কিন্তু সেলাই মেশিনটা থাকা জরুরি যদি আপনি এ সমস্ত ব্যবসা করতে চান। তো অনেক আপুরাই আমাদের কমেন্ট করেন যে আপনারা ব্যবসা করতে চান, কিভাবে করবেন। তাদের জন্যই তো মূলত আমি এই ভিডিওটা করেছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং যা জানার কমেন্ট করে আরও জেনে নেবেন। তো কাঁচামাল কেনা, কাপড় কেনার সময় কাপড়ের কোয়ালিটি ও রঙের দিকে খেয়াল দিবেন। লিলেন, কটন এসব জাতীয় কাপড় দিয়ে আপনারা কিন্তু ব্যবসাটা করতে পারেন। যদি আপনারা চান অন্য যে কোনো কাপড় দিয়ে করতে পারবেন, সেটা আপনাদের ইচ্ছা। কোন কাপড় কোন ডিজাইনের জন্য ভালো সেটাও বুঝতে হবে। যে কোনো একটা কাপড় নিলে কিন্তু হবে না, মানে যে কাপড়টা আপনার মনে হবে যে কাপড়টা এই কাপড়টা এই ডিজাইনের জন্য ভালো হবে, সেই কাপড়টাই আপনি নেবেন। কিন্তু আমি প্রেফার করব কটনটাই নেওয়ার জন্য, কারণ কটন কাপড়টা কিন্তু খুবই আরামদায়ক। কারণ আমাদের দেশের মানুষ কিন্তু কটন কাপড়টা অনেক বেশি পছন্দ করে, কারণ আমাদের দেশে যেহেতু প্রচুর পরিমাণ গরম, তো গরমের জন্য তারা কিন্তু শীতের কালটা কিন্তু খুব কম সময় থাকে। এজন্য কিন্তু তারা কটন কাপড়টাই বেশি ইউজ করে সব সময় পরার জন্য, রেগুলার ইউজ করার জন্য, তারপর অফিস আদালতে পরার জন্য। মানে তারা বেশিরভাগই কটন কাপড়টা আমরা কিন্তু বেশিরভাগই পরে থাকি, কারণ আমাদের দেশে কিন্তু প্রচুর একটা গরম থাকে, সব সময় গরমের এই সিজনটা বেশি। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কটনটার প্রতি বেশি ফোকাস দেওয়া উচিত। আমরা কটন কাপড় দিয়েই বেশি কাজ করি, কারণ কটন কাপড়টা আরামদায়ক হওয়াতে সবাই অনেক পছন্দ করে। তো আপনার কিন্তু সরঞ্জাম থাকতে হবে, সরঞ্জামের মধ্যে অবশ্যই সেলাই মেশিনটা থাকতে হবে। আর যদি না থাকে, যদি আপনি এই ব্যবসাটা করতে চান, সেই ক্ষেত্রে আপনি যদি কাজ জেনে থাকেন তাহলে সেলাই মেশিনটা আপনি কিনে ফেলবেন। আর তারপরে আপনার সেলাই মেশিন, কেচি এগুলো তো থাকবেই। তারপরে মাপ ঝোপ করার জন্য যে আমরা ফিতাটা ব্যবহার করি সেই ফিতা, তারপর সালোয়ারের জন্য ইলাস্টিক তো লাগবেই, তারপর সুতা, বিভিন্ন কালারের সুতা তো লাগবেই, কারণ বিভিন্ন কালারের কাজ আপনার করতে হবে, সেক্ষেত্রে সুতাগুলো কিন্তু আপনার প্রয়োজন। তো এগুলো কিন্তু খুব বেশি খরচ ছাড়াই জোগাড় করা যায়, মানে অত একটা খরচ লাগে না। আর যদি আপনার সেলাই মেশিন থেকে থাকে তাহলে তো কথাই নেই, তাহলে শুধু আপনার ইলাস্টিক তারপরে সুতা, এই দুইটা জিনিসই বেশি দরকার পড়বে। এবং হ্যাঁ, প্রথম দিকে বেশি কিন্তু স্টক করা যাবে না, মানে যাতে টাকা আটকে না থাকে। অবশ্যই কিন্তু প্রথমে আপনার যে কাজটা করতে হবে, প্রথমে আপনার কম কাপড় এনে তারপর কিন্তু আপনি ব্যবসাটা শুরু করবেন। প্রথমে কিন্তু আপনি অতিরিক্ত কাপড় আনতে যাবেন না, তাহলে কিন্তু আপনার টাকাটা ওই জায়গায় শুধু শুধু আটকে থাকবে। তা না করে আপনি দেখবেন যে আপনার সেই মানে সালোয়ার বা যেই বিজনেসটা আপনি করতে চাইছেন, সালোয়ারটাই বলবো প্রথমে। তো সালোয়ারটা যদি আপনি করতে চান, তো সেক্ষেত্রে আপনার কী করতে হবে, আগেই প্রথমে আপনি বেশি কাপড় এনে রাখবেন না। আপনি প্রথমে অল্প কাপড় এনে তারপরে আস্তে আস্তে শুরু করবেন, বানাবেন, তারপর বিক্রি করবেন। যদি দেখেন যে বিক্রিটা ভালো হচ্ছে, সেক্ষেত্রে আপনি আস্তে আস্তে করে তারপরে কাপড় আরও আনবেন। তো সে যাতে প্রথমে যতটুকু এনেছেন তার ডাবল আনবেন। এভাবে করে যদি বিক্রি বেশি হয়, সেক্ষেত্রে আপনি কাপড় বাড়াবেন।
যখন কাজ শুরু করবেন তখন মনে রাখবেন আপনার হাতে বানানো প্রতিটা পোশাকই আপনার ব্যবসার বিজ্ঞাপন। হুম, তো আপনার মানে আপনি কাজটা যে করবেন আপনার খুবই সুন্দর ও দক্ষ হাতে করতে হবে। আপনার মানে কাপড়ের মানও ভালো রাখতে হবে, সেলাইটাও ভালো রাখতে হবে। সেলাই কাপড় দোনোটাই কিন্তু যদি ভালো না হয় তাহলে কিন্তু ক্রেতা পছন্দ করবেন। তো আপনার হাত দিয়ে যেহেতু বানাবেন আপনার সেলাইতেও পারদর্শী হতে হবে, আপনার কাটিংয়ে পারদর্শী হতে হবে। তারপরে কাটিং সঠিক মাপ না থাকলে পোশাক যত সুন্দর হোক ক্রেতা খুশি হবে না। মানে আপনি যদি সঠিক মাপটা না জেনে একটা পোশাক বানিয়ে ফেললেন তাহলে কিন্তু ক্রেতা কিন্তু আপনার পোশাক একবারের বেশি আর দ্বিতীয়বার কিন্তু সে পরবর্তীতে নিতে চাইবে না, কারণ আপনার সঠিক মাপ না যাওয়ার কারণে ওনার ওইটা আর পছন্দ হবে না। তাই মাপ নেওয়ার সময় দ্বিগুণ যাচাই করবেন। মাপটা কিন্তু আপনার এজন্য কী করতে হবে, আপনার ভালোভাবে যদি আপনি টেলারিং কাজটা জানেন তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি অভিজ্ঞ না হন মানে অল্প টুকটাক জানেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বেশি জানতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অনেকগুলা কাপড় এলোমেলো আছে, এগুলো কিন্তু আমরা সব গুছিয়ে তারপর আমার মা এগুলো সব কাটিং করবে, তো সেগুলো গুছিয়ে নিচ্ছে। তো আমি আপনাদের সাথে এই ব্যবসার সম্পর্কেই কিছু আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা সেই অনুযায়ী কাজ করলে আপনারা অনেক লাভবান হবে আশা করছি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাপড়, এখানে বিভিন্ন কালারের এইসব কালারের কাপড় দিয়ে সেলার তৈরি হবে বড়দের জন্য, আর কিছু কাপড় আছে ছোটদের জন্য বানানো হবে। সেলাই ফিনিশিং সুন্দর করতে হবে আর রঙের মিল খুব গুরুত্বপূর্ণ। যেমন আপনার ফ্রকের ক্ষেত্রে উজ্জ্বল মিষ্টি রং ক্রেতাদের পছন্দ, আর সালোয়ারের হালকা কিন্তু মার্জিত কালার পছন্দ। তো সালোয়ারটা কিন্তু যেহেতু একটু বয়স্ক মানুষ বা সব বয়সী মানুষের বেশি পরে, যার কারণে তারা কিন্তু একটু মার্জিত কালার পছন্দ করে। আর ফ্রকটা যেহেতু ছোটরা পরে জন্য উজ্জ্বল মিষ্টি রঙটা ক্রেতাদের পছন্দ। তো এই জন্য এই দুইটা জিনিসও আপনাদের মাথায় রাখতে হবে যে ক্রেতারা কী কী কালার বেশি পছন্দ করে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার সেলারের জন্য রয়েছে, আবার কিছু কিছু কালার আছে বাচ্চাদের ফ্রকের জন্য আছে। তো এখানে সব মিলে কাপড়গুলো এখানে রাখা হয়েছে। তো আপনারা যারা বিক্রি করবেন, তো বিক্রির ক্ষেত্রে আমি বলবো যে প্রথমেই আপনারা কিন্তু শুরু করবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তারপর আপনার পরিচিত যারা আছে আশেপাশে, তারপর কোনো দোকান, যেসব দোকানে মনে করেন এসব প্রোডাক্ট বিক্রি হয় যেমন পোশাক জাতীয় প্রোডাক্টগুলা, তাদের সাথে আপনি যোগাযোগ করে দেখতে পারেন। তারা কিন্তু তাদের কাছে যদি আপনার সালোয়ার বা যে কোনো পোশাক নিয়ে যান, যে তাদের দেখান, যদি তারা মনে করে যে না জিনিসটা ভালো, তাহলে তারা কিন্তু নিয়ে কিন্তু বিক্রি করতে পারে। সেক্ষেত্রে তারা কিন্তু আপনার কাছ থেকে নিয়ে তারপর বিক্রি করতে পারে, বা আপনি নিজে একটা দোকান যদি নিতে পারেন তাহলে নিয়ে নেবেন। আর সেক্ষেত্রে যদি সেটা না হয় তাহলে কিন্তু আপনি যে কোনো একটা প্রতিষ্ঠান বা কোনো একটা যেমন শিক্ষা প্রতিষ্ঠান, তারপর মাদ্রাসা বা গার্মেন্টস এসব জাতীয় যদি কোনো কিছু থেকে থাকে সেখানে কিন্তু আপনি প্রোডাক্টটা নিয়ে আপনি তাদের দেখাতে পারেন যে আপনি এসব প্রোডাক্ট বিক্রি করেন। সেক্ষেত্রে কিন্তু আপনি কাজটা করতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রোডাক্টের যে বিক্রিটা সেটা কিন্তু এখান থেকে শুরু হতে পারে। যদি আপনার প্রোডাক্ট ভালো হয় তাহলে কিন্তু পরবর্তীতে তারাই আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবে। আপনারা যদি প্রোডাক্টটা খুব সুন্দর ফিনিশিং দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই ক্রেতারা পছন্দ করবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে কাটিংয়ের ক্ষেত্রে মাপটা সঠিক রাখতে হবে এবং সেলাইয়ের ক্ষেত্রে আপনার ফিনিশিংটা ভালো আনতে হবে। আমি কিন্তু এই কথাটা প্রায় বলে থাকি, কারণ আপনি যদি কাটিং ভালোভাবে না করেন তাহলে কিন্তু আপনার সেলাইও যত ভালো করেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা ক্রেতাদের পছন্দ হবে না, কারণ মাপঝোপেরও একটা ব্যাপার থাকে। তো সবশেষে মনে রাখবেন যে ব্যবসা করা সহজ, কিন্তু টিকিয়ে রাখা ধৈর্য। ধৈর্য যদি না থাকে তাহলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না। ব্যবসায় আপনার ধৈর্য যদি না থাকে তাহলে কিন্তু ব্যবসা করাটা অনেক টাফ হয়ে যায়, কারণ ব্যবসা কিন্তু একদিনেই আপনার ব্যবসা হয়ে যাবে না। ব্যবসা করতে আপনার সেই পরিমাণ ধৈর্য লাগবে এবং গুণগত মান ঠিক রাখতে হবে। আবার সঠিক মার্কেটিংয়ের একটা ব্যাপার থাকে, সঠিক মার্কেটিংয়ের উপরেও কিন্তু ব্যবসাটা নির্ভর করে। তারপর আছে মূল্য নির্ধারণ, ঠিক আছে, মানে আপনি কিভাবে মূল্যটা নির্ধারণ করবেন। আপনি কাপড়ের যে দাম, তারপর শ্রম, তারপর কাপড়ের সুতা টুতা সব মিলে যা খরচ হয়েছে তার একটা হিসাব করবেন, সবগুলো যোগ করে তারপরে আপনি 20 কি 30% মতো আপনি একটা
প্রফিট রাখবেন। এভাবে করে কিন্তু আপনি ব্যবসাটা করতে পারেন, ঘরে বসেই কিন্তু করতে পারেন। অনেক মা বোন আছে আমাদের মেসেজ করছেন বা আমাদের কমেন্ট করছেন যে কীভাবে কী করব, তো তাদের জন্যই মূলত আমি ভিডিওটা করেছি। আপনারা ভিডিওটা দেখে আপনাদের যদি মনে হয় যে না এরকম করলে ঠিক আছে, তাহলে আপনারা করতে পারেন। আর ঘরে বসে ব্যবসা করতে যদি আপনি চান একদম অনলাইনে করতে, তাহলেও কিন্তু সেটাও করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার পেজ খোলা লাগবে। পেজ খুলে তারপরে আপনি আর কি সেখানে প্রমোশন করে নিজের প্রোডাক্ট নিজে সেটা করতে পারেন। কিন্তু আপনি যদি চান তাহলে এটাও কিন্তু অফলাইনেও বিক্রি করতে পারেন। অফলাইনে বিক্রিটা আমি বেশি প্রেফার করি, কারণ আপনার সেখান থেকে অফলাইনটা থেকে আপনার ব্যবসাটা শুরু করাটা বেটার। কারণ অনলাইনে করতে হলে কিন্তু আপনার প্রথমে এখানে টোস্ট করা লাগে, যার কারণে আমি মনে করি যে অফলাইনেই করাটা ভালো হবে। আর যেহেতু একটা ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসা করতে গেলে প্রথমে কিন্তু আমরা এত টাকা নিয়ে কিন্তু করতে পারবো না, কারণ যেহেতু আমরা ছোট ব্যবসায়ী, সেক্ষেত্রে আমাদের অত টাকা থাকে না। যার কারণে কি করতে হবে, আমাদের অফলাইনে বিক্রিটা করতে হবে। তো অফলাইনে করার জন্য কিন্তু আপনি এসব পন্থাগুলো অবলম্বন করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা বিকালের নাস্তা তৈরি করছে আমার মা সব কাজ শেষ করে। তো এই হচ্ছে ব্যবসার যে কথাগুলো আমি আপনাদের বললাম, সেগুলো কিন্তু আপনারা ভালোভাবে কিন্তু পর্যবেক্ষণ করে আপনারা দেখতে পারেন যে আপনারা ব্যবসাটা করবেন কি না। বা আপনারা যদি অনেক কাপড়গুলো আপনারা যদি একটু কম দামে আনতে পারেন, সেক্ষেত্রে আপনি একটু কম দামে বিক্রি করতে পারবেন। কিন্তু সেটা সম্ভব না, কারণ কাপড়ের দাম প্রতিনিয়তই বাড়ছে আমাদের দেশে। মানে কাপড়ের দামটা আগের তুলনায় এখন আরও বেশি বাড়ে, যার কারণে একটা সেলোয়ারে কিন্তু অনেক বেশি কিন্তু কাপড় লাগে, কারণ একটা সেলোয়ারে কম কাপড়ে হয় না। আর কাপড়টা যদি ভালো কিনতে যাই তাহলে সেক্ষেত্রে দামটাও কিন্তু বেশি পড়বে। আর ভালো কাপড় যদি আমি না দিই, তাহলে কিন্তু ক্রেতা আমার কাছ থেকে একবার যদি কাপড় নেয়, পরবর্তীতে সে কিন্তু আর পণ্যটি কিনবে না। তো সবশেষে এটাই বলবো, আপনারা যদি ব্যবসা করতে চান তাহলে কিন্তু আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমার এই তথ্যগুলো যদি আপনাদের কাজে লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।